অন্তরের গান আমার, মিঠু সুরের গান আমার। সঙ্গীতকার সলিল চৌধুরীর জন্মদিনে আমরা গান বাজনায় জড়ো হয়েছি। আমাদের সাথে রয়েছে সুমন দা, কবির সুমন। আমার মনে হয় যে যেরকমভাবে পর্যবেক্ষণ সুমনদার কথাই, সলিল চৌধুরীর গানকে মোকাবেলা করা, সেটা সুমনদার কাছ দিয়েই শুরু হোক। কেন বিভিন্ন রকমভাবে সুমনদা সলিলদার গানকে, মানে সারা ভারতবর্ষের সমস্ত সঙ্গীতকারকেই, কিন্তু সলিল চৌধুরীর সঙ্গীতকারকে যেরকমভাবে ভাবতে পারে, বুঝতে পারে, দেখতে পারে, সেটা আমার মনে হয়েছে। আমি যেহেতু অনেক বছর সলিলদার সাথে ছিলাম, মানে বিভিন্ন রকমভাবে গান বাজনায়, তো সেখানে দেখেছি সলিলদা নিজেই খুব মুগ্ধ, মানে আমেরিকা থেকে ফিরে এসে মুগ্ধ হয়ে গেছেন সুমনদার সাথে আলাপ। বলল যে এর সাথে আমার কলকাতায় আলাপ হলো না, সুদূর প্রবাসে গিয়ে আলাপ হলো। আর যদি আর কিছু বছর যদি আগে আলাপ হতো, কিছু ভুলচুক থাকতো না। তো আমার অনেক বছর আগের, মানে সম্ভবত 82-তে আমার মনে হয়, সুমনদার একটা সলিল চৌধুরীর একটা অ্যালবাম করেছিলেন আমেরিকা থেকে। ওখানকারই বাঙালি যারা, তাদেরকে জড়ো করে গান বাজনা করেছিলেন, রেকর্ড করেছিলেন, আর তার ভূমিকাটা লিখেছিলেন সুমনদা। আমার অনবদ্য লেগেছিল, ইংরেজিতে ভূমিকাটা হয়েছিল, অনবদ্য লেগেছিল সেই ভূমিকা। আর এখনো প্রতি মুহূর্তে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে যখন সুমনদা বিভিন্ন ব্যাপার নিয়েই কথা বলে, শুধু সলিল চৌধুরীকে নিয়েই কথা নয়, রবীন্দ্রনাথ থেকে হিমাংশু দত্ত থেকে সলিল চৌধুরী কিভাবে ইভলভ করছে সময় থেকে সময়ান্তরে, তা আমাদের অসম্ভব ভালো লাগে। আমরা সুমনদার কাছে ফিরে আসি, গান বাজনায় সলিল চৌধুরীতে কিভাবে শুরু করা যায়, তোমার কি মনে হয়? আমার যেটা মনে হয় সুমনদা, যে সলিলদার মানে আমাদের মানে তুমিই বলতে পারবে যে কিরকম ভাবে একজন মানুষ যখন 60 বছর বয়সেও যখন কম্পোজ করছেন, কাজ করছেন বা লিখছেন, তার 17 বছর বয়স সেখানে সেই 60 বছর বয়সের মধ্যেও জমা হয়ে থাকে। তো তুমি কিরকম ভাবে সলিলদাকে দেখো, তোমার দেখায়? সেই তুমি একটা সমুদ্রকে একটা চায়ের কাপে ধরার চেষ্টা করছো। দেখো, জ্ঞানকর্ণ ফোটার সময় থেকে যে সুরগুলো ভালো লাগতো, বাংলা গান বলো বা হিন্দি গানই বলো, আমি বাংলা গানের কথাই বলবো, যে সুরগুলো ভালো লাগতো, তখন তো জানি না কে সুরকার, এই নামটাই তো জানতাম না। এবং সবসময়তেই পরে দেখেছি ওর মধ্যে সলিল চৌধুরী থাকার সম্ভাবনাটা খুব বেশি ছিল। তেমনি বাল্যকাল, জন্মেছিলাম কটকে, 5 বছর বয়সে কলকাতায় চলে এলাম। তা এই 6 বছর 7 বছর বয়স থেকে রেডিও নিয়মিতই শুনছি, এবং তাতে আর বলে দেবার যেন দরকার হচ্ছে না কারুর যে সুরটা কার। প্রায়ই হতো যে একটা সুর শুনে, এবং সে সময় আরও এরকম অনেকে ছিলেন, জানো, এই নিশ্চয়ই সলিলের, এ নিশ্চয়ই সলিল চৌধুরীর। তাহলে সলিল চৌধুরীর বৈশিষ্ট্যটা কি? নিশ্চয়ই চিহ্ন কোথাও একটা। আরো অন্য বড় শিল্পীরাও ছিলেন, কিন্তু সলিল কোথায় সলিল? ধরো এইভাবে বলি, আমার যখন 12 বছর বয়স, আমার মনে আছে 12 বা 13 বছর বয়স, তখন মুদিয়ালির কাছে থাকতাম। ওখানে দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আমরা ছোট ছোট ধরুন ক্যাপ পাওয়া যেত, এরকম একটা রকেটের মতো দেখতে একটা খেলনা, ফটাস ফটাস করে আওয়াজ হতো। সেই আওয়াজ নিয়ে আমরা খেলছি, হঠাৎ শুনছি এবারে পিয়ানো অ্যাকর্ডিয়নটা এলো, ম্যান্ডোলিনের মতো বাজছে, স্টপ। এবারে গান এলো। কিন্তু আমার কাছে কিন্তু সঙ্গীতটা এলো তার অনেক আগে। এরপর দুরন্ত দুরন্ত ঘুরে রে লেগেছে পাকা, হেমন্ত বাবু কম্বু কণ্ঠে সেই সময়, আমি 62 এইরকম সালের কথা বলছি।
সাল হয়তো একটু এদিক হতে হবে, 19-20 হবে, কিন্তু 19-30 হবে না। এখন এই যে এইটাই সলিল, আমার কাছে এটা সলিল চৌধুরী অনেকটা, শুধু এইটাই নয়, আমি বলছি এইটা, এই যে একটা অ্যাপ্রোচ, বাংলা গানকে উনি যেভাবে দেখছেন, শুনছেন, শোনাচ্ছেন, যেভাবে উনি উপস্থাপন, পরিবেশন পেশ করলেন, ওইটাই শুনে ওইখানে উনি আলাদা। এই যে এইখান থেকে রিদমটা চেলো, তেমনি ধরো ধরো আরো একটু আগে, আরো আগে রেডিওতে গান শুনছি, সুরের এই ঝড় 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 না ঝড় না যায় ঝরি যায় ঝরি যায় রে ঝড় না ঝরে রে, সুরের এই গুন 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 গুঞ্জ না যায় ঝরি যায় ঝরি যায় রে ঝড় না ঝরে রে। এইবারে মজা কি দেখো, তাল যন্ত্র বাজছে না, তাল যন্ত্র বাজছে যাকে ইন্টারলিউড, এমনিতে বেহালা, অত তো নাম জানতাম না, কিন্তু একেবারেই জানতাম না তাও না, মারকাটো মুভমেন্ট, মারকাটো, হ্যাঁ মারকাটোর মতন করে, এটা পরে যে সেটা মারকাটো, ওটা স্বরগুলো কেমন ভাবে কানে লাগছে, যে তালটা রাখছে বেহালা, ছট টানা যন্ত্র, এই যে একটা ছট টানা যন্ত্র বুঝতে পারছি এটা বেহালা, সেটা যে এইরকম ভাবে ব্যবহার করা যায় কঠিনকালে ভাই জানতে পারিনি। আরো মজা, এই গানটাতে আমরা একটু থাকি, সঙ্গে একটা কোয়ার আছে, একটা কোরাস গার্লস সঙ্গে রয়েছেন সমবেত কণ্ঠে, মূল গায়িকা সবিতা চৌধুরী, এবং তুমি যে সুন্দর হারমোনাইজ করলে, এই হারমোনাইজেশনটা করছিলেন কোরাস জানা। অন্তরা যেই শুরু হলো, প্রথম কথা অন্তরাতে বঙ্গ ড্রাম সেট খুব চলছিল এটা মিউজিক ইন্ডাস্ট্রি, গ্রুপ ভায়োলিন্স, এই এখানে ইন্টারলিউডের পর গান ধরছেন সবিতা চৌধুরী, তো না আমাদের মন অপেক্ষা করছে আমরা যিনি মূল গায়িকা বা তার গলাটা শুনবো, ওমা। যারা কোরাস গাইছিলেন তারা গাইছেন মেঘে মেঘে মেঘ বালিকা আবে, সলিল চৌধুরী। এই যে দেখো সঙ্গীত নিয়ে যেমন সলিল চৌধুরী একটা অভিমান ছিল, অনেক অভিমানের একটা, আমি বুঝলি সমান এ হতচ্ছাড়া দেশে সঙ্গীত সমালোচনা যারা করে দেখেছিস, আমার শুনিতে ভালো লাগিল, আমার ভালো লাগিল না, এটার ভিত্তিতে তো আমি এটা যুক্তিনিষ্ঠ আলোচনা করতে পারি না, কিন্তু আজও এরকম, এটা সলিল চৌধুরী একটা অভিমান ছিল, এবং আমি বলবো যুক্তিসঙ্গত অভিমান। এবারে কেন ভাল লাগছে আমার এইখানে, এইটা কিন্তু আমাদের সঙ্গীতের, তুমি একজন মস্ত সঙ্গীতকার এবং অত্যন্ত কৃতি মানুষ, না আমি তো বলছি না তুমি কেবল এরোপ্লেন চালাও, তা তো বলছি না, তুমি সঙ্গীতকার এবং সঙ্গীত শিল্পী, এবং সেটা বলাই সোজা কথা। তুমি জানো যে সঙ্গীত এমন একটা জিনিস যেটা কেন ভাল লাগছে বলা মুশকিল, কেন এটার গুরুত্ব, কেন সলিল চৌধুরীর ওইটা সলিল চৌধুরী, এটা বোঝানো খুব মুশকিল। তার কারণ যেমন কপল্যান্ড, আমেরিকান সঙ্গীতকার, কম্পোজার, তিনি বলছেন এই এক বড় মুশকিল, কেন মিউজিক ইজ এ নন ভার্বাল ইডিয়াম, এটা ভার্বালাইজ করা যায় না। পরবর্তীতে সম্ভবত ফিলিপ মেয়ার নামে এক আমেরিকান সমালোচক এবং ভাবুক, তিনি ইনফরমেশন থিওরিটাকে প্রয়োগ করেন সঙ্গীতে। উনিও বলেন এ এক মানুষের সামনে মহাবিপদ, আরে কোন জিনিসটা আমার ভাল লাগছে এবং কেন আমি সেটা তোমাকে কবির সমান কেন দেবজ্যোতি মিশ্রকে শোনাতে চাইছেন, এটা কি আমার ভাল লাগছে, এটাই কি একমাত্র কারণ, নাকি অন্য কোনো কারণ আছে? এইখানে ইনফরমেশন থিওরি, অর্থাৎ এক্সপেক্টেড যা তার বাইরে গিয়ে কাজ করার, অপ্রত্যাশিত একটা সুখ দেয়া। আমি সুখ সচেতন সুখ, এটা দুঃখের গানও হতে পারে, কিন্তু সুখ হচ্ছে কেমন অপ্রত্যাশিত, যারা প্রত্যাশিত সেই প্রেডিক্টেবিলিটির বাইরে সলিল চৌধুরী যাচ্ছেন। ওই জন্য যখন গানটা শুরু হলো সুরের এই ঝড় 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 না, ওটা কিন্তু সবিতা চৌধুরী মূল গায়িকা গাইছে। অন্তরার সময় ও হরি, কিন্তু দেখি যারা কোরাস গাইছিল তারা গাইছেন মেঘে মেঘে মেঘ বালিকা আবির ঢালে, ধরে আসছেন। এইবারে মূল গায়িকা মনের ময়ূরী নাচে তালে তালে, মিউজিক চলে গেল, হ্যাঁ অ্যাকর্ডিয়নটা চলে গেল, এবং এই যে যেন প্রশ্নটা করছেন, যেন মূল গায়িকা নন, উত্তর দিচ্ছেন তিনি।
আমরা এই ব্যাখ্যার মধ্যে না গিয়েও এই যে একটা অপ্রত্যাশিত একটা, জায়গা, হ্যাঁ। অপ্রত্যাশিত, absolutely. আমরা কিন্তু আমাদের রেকর্ড হওয়া গানের জগতে এরকম শুনিনি কোনো। আসলে যেটা হয়, এটা নিয়ে সলিলদার আরেকটা অভিমান ছিল। সেই অভিমানটা হচ্ছে যখন এটা রেডিওতে রম্যগীতিতে প্রথম, না রম্যগীতি না, এটা শরীর এটা রেডিওতে রেকর্ড রম্যগীতি, রম্যগীতি হ্যাঁ, নাকি? আচ্ছা। রেকর্ড হয়েছিল প্রথম। এবং তাই নাকি? তারপর গ্রামোফোন রেকর্ড হ্যাঁ, হয়েছে। তারপরে গ্রামোফোন রেকর্ড হয়েছিল। এবং তখন যেটা হয়েছে, হঠাৎ একটা শুরু হলো যে কি গান সব করছে সলিল চৌধুরী, ভীষণ সমস্ত বেসুরো বেসুরো সব লাগছে। এইটা একটা সলিলদা বলতো যে জানিস আমার তো মনে হলো বেশ করলুম, কিন্তু এত সমালোচনা উঠলো, সমস্ত বেসুরো বেসুরো সব কি হচ্ছে, মানে এরকম একটা জিনিস তখন কিন্তু সলিলদাকে শুনতে হয়েছে। শুনে আমার একটু অদ্ভুতই লাগছে, কেননা যদি বেসুর বলতে স্বরসঙ্গতির প্রয়োগকে বলেন, স্বরসঙ্গতি কথাটা রবীন্দ্রনাথ তৈরি করে নিয়েছিলেন হারমোনির জন্য, তাহলে একটু অবাক হবার কথা না। তার আগে ধরা যাক আকাশবাণী কলকাতার মহিষাসুর মর্দিনীতে তার বহু আগেই স্বরসঙ্গতির প্রয়োগ হয়েছে, অলোকনাথদের কাজে হয়েছে। কাজেই নিশ্চয়ই বলেছেন কেউ না কেউ। আমি বিপদে পড়তে দেখেছি সলিল চৌধুরী গান নিয়ে বিপদে, তখন আমি রেডিওতে 1 বছর চাকরি করেছিলাম, বুঝলে, আমার তখন 22 বছর বয়স। দেখি সলিলদা একটা গান করেছেন, একটা অদ্ভুত সুরের একটা গান, সেই গানটা আমার এক্ষুনি মনে পড়ছে না, পরে সেটা এই মনে পড়ছে, চলে যে যায় দিন দিন দিন, কাঁকন বাজে রিন রিন রিন, সজনী আজ জীবনে, রজনী যেন কোনা, দু চোখে জবিয়ে কোনা, মহাজীবনে সম্প্রদানের ডাক যে আসে, শুনি আজ তার বিন, চলে যে দেয় দিন। এবারে হচ্ছে কি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় সঙ্গীতকার এবং প্রডিউসার ছিলেন সুরেন পাল মহাশয়। অত্যন্ত ভালো ম্যান্ডোলিন শিল্পী ছিলেন তার যৌবনকালে, আমি ব্রিটিশ আমলের কথা বলছি। পরবর্তীতে খুব ভালো সুরকার। সুরেন্দার ওপরে দায়িত্ব পড়েছে বেতার জগতে স্বরলিপি ছাপা হয় না, সেটা উনি ঢুকেছেন। আমি ওইখানে দাঁড়িয়েছি, বলে এদিকে 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 কি হচ্ছে কি, বলে এ তো কিছু মিলছে না রে। চলে এবার শরীরের উঠানটা দিচ্ছে, চলে যে যায় দিন দিন দিন, কাঁকন বাজে দিন, সব ইনি ফ্র্যাকশনাল জায়গা আছে একদম। সজরি আজ জীবনে, রজনী যেন কোনা, হ্যাঁ, সজরি আজ জীবন। সলিল চৌধুরী এই যে অপ্রত্যাশিত একটা নোটুনি লাগালেন এইখানে, শুনে দেওয়া লাগে কি রে তোর কি মনে হচ্ছে না, এখন তোর আবার কি মনে হবে, নোটটা লিখুন না, আপনি আমার গুরু, আপনি তো ভালো জানেন। ও লিখছে কিন্তু গো গো করছে। গো গো করছেন কেন? রাগে, হিংসা না, একটা অন্য কিছু শুনছি, এইভাবে শুনছি। এই টুলের উপর বসে রেডিওর লাইব্রেরিতে বসে বসে আমার নোটেশন করতে হচ্ছে। আমার পরে উনি বলেছেন, ওরে সর্বনাশ কি সুর রে, তো মাথাতেই আসতো না আমাদের। এখন এই যে অপ্রত্যাশিত জায়গা দেয়া, অর্থাৎ ইনফর্ম করছেন সলিল চৌধুরী, এটা খুব জরুরি। সলিল চৌধুরী তার সমকালীন যে সঙ্গীতকার তাদের মধ্যে দাঁড়িয়ে ইনফর্ম করছেন সঙ্গীতের মাধ্যমে অনেক বেশি। ফলে আমার শিশু মন, আমার বালক মন, সে অনেক বেশি গ্রহণ করছে, তার যে প্রিস্টিন ইনোসেন্ট জায়গা থেকে যে গ্রহণ করছে অনেক বেশি। আমার মনে হয় সলিল চৌধুরীর এটা একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের এই হতভাগ্য দেশে। সলিল চৌধুরী তো এখন নেই, আর আসবেন না কোনোদিন। বড় মাপের মানুষগুলো এইভাবে আসে, বিশেষ করে সঙ্গীতে তাদের অনবদ্য অবদান, যুগান্তকারী কাজ করে যান। আমরা কিন্তু তাদের সময় তাদের পায়ের কাছে বসে বলতে পারি না যে আমরা আমরা কৃতাঞ্জলি। তা এটা একটা বড় কাজ। অন্তরের গান আমার, মিঠো সুরের গান আমার, অন্তরের গান আমার, মিঠো সুরের গান আমার। আচ্ছা সুমন্ত, আমাকে একটা কথা বলো, এটা আমি একদম ব্যক্তিগতভাবে জানতে চাইছি, মানে সবার সাথে বসে একই সাথে জানতে চাইছি, যে এই যে কনস্ট্রাকশনটা তৈরি হচ্ছে, এটা কিরকম ভাবে, এই যে আরম্ভ করছে একটা মাইনর স্কেলে, এরকম ভাবে হচ্ছে একটা কোমল গান্ধার দিয়ে, গা রে সা পাসা পাসা পাসা, গা রে সা পাসা পাসা পাসা, সা সা রে গা মা ধা ধা ধা, পা পা মা গা রে গা,
এই যে ইনএভিটেবল একটা মেজর স্কেলে মনে হচ্ছে যেন এখানে যাওয়ার জন্যই সমস্ত ছিল, কিন্তু আন্দাজ করতে পারা যাচ্ছে না যে কোথায় যাচ্ছে। কন্টিনিউয়াসলি একটা জার্নির মধ্যে, একটা চক্করের মধ্যে রেখে দিচ্ছে। এইটা কি, এই কনস্ট্রাকশনসগুলো কি মানে কনস্ট্রাক্টেড, নাকি এটা সাবকনশিয়াস থেকেই একমাত্র আসতে পারে? বলা মুশকিল। তারপর এইখানে আমি একাধিকবার, আমার মনে হয় কলকাতা টিভির একটি অনুষ্ঠানেই বোধহয় আমি একবার বলেছিলাম, এজরা পাউন্ড ওর ABC অফ রিডিংয়ে উনি বলছেন, পোয়েট্রি ডাইজ if it is too far removed from music, and music atrophies if it is too far removed from dance. সলিল চৌধুরী এই যে নৃত্যশীলতা, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে, এটা সলিল চৌধুরীর একটা চারিত্র, যে একটা অদ্ভুত নৃত্যশীলতাকে উনি ধরতে পারেন। সাংঘাতিক কথা এটা। হ্যাঁ, এবং যেমন ধরো দক্ষিণ ভারতীয় সঙ্গীত, কর্ণাটক সঙ্গীত, ওরা যেভাবে ধর্তাইগুলো নেন, ততই তোমার শরীরটা দুলে উঠবে। ভারতনাট্যম থেকে আরম্ভ করে নানান নাচ সে ওইখানে রয়েছে, তুমি বুঝতে পারছো। কিন্তু হিন্দুস্তানি সঙ্গীতে যে খেয়াল বা ঠুংরি, তাতে ওই সমস্ত শরীরের নাচটা কিন্তু আসে না। তুমি দেখবে আমাদের মানে বাইজির ভূমিকায় কাউকে রাখলেই তিনি বাইজি তো বসে বসে গান করেন, তার হাতটা নড়ছে। কিন্তু দক্ষিণ ভারতীয় সঙ্গীতে পায়ের কোড়ে আঙুল থেকে মাথার চুল পর্যন্ত সব আন্দোলিত। সলিল চৌধুরী দক্ষিণী দলের। আমার যদি বলো যে সলিল চৌধুরী এই যে উনি ওখানে মেজর মাইনর হিসেবে ভাবছেন বলে আমার কিন্তু মনে হচ্ছে না। অর্থাৎ দর্শক বন্ধুদের জন্য মেজর হচ্ছে যেখানে সব কটা, যদি এটা সা হয়, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এই যে স্কেলটা মেজর, মাইনর হলে কোমল গা হয়ে যাবে, সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা, অথবা কোমল নি হবে, সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। এই হলো দুটোর মধ্যে তফাৎ। দেবজ্যোতি মিশ্র মহোদয় সেই জায়গাটাই বলছেন, এবং উনি যেটা বলছেন, উনি একজন অত্যন্ত অভিজ্ঞ সঙ্গীতকার এবং সঙ্গীত শিল্পী আর সঙ্গীত প্রেমী মানুষ বলে উনি খুব সহজেই বলে ফেলছেন কথাটা। কিন্তু এটা এত সহজে তো দর্শক বন্ধুরা এটাকে নিয়ে কাজ করতে পারবেন না। অর্থাৎ সাধারণত ধরে নেওয়া হয় প্রত্যেকটা মেজর স্কেল, তাহলে এইটা এর একটা মাইনরও আছে, রিলেটিভ মাইনর বলা হয়। সারে গা মা পা, সারে গা মা পা ধা নি সা, সা নি ধা, সারে গা মা পা মা গা রে সা, এই যে মাইনর মেজরের খেলা। এবং সলিল চৌধুরী সেই খেলার বড় খেলোয়াড় ছিলেন। কিন্তু আমার কি মনে হচ্ছে শুধু ওইটা না, সলিল চৌধুরী যেটা করছেন, চলে যে যায় দিন দিন দিন, কাঁকন বাজে দিন দিন দিন, সজনী আজ জীব, প্রায় এটা হিউমার, না একটা হিউমার আছেন। রজনী যেন কোন, তুমি স্থির হয়ে বসে গান গাইতেও পারবে না, শুনতেও পারবে না। মহাজীবনে সম্প্রদানের ডাক যে আসে, শুনি আজ তার বিন, চলে যে যায় দিন, মানে তোমার উনি হি ইজ ফোর্সিং হিজ পারসেপশন অফ মিউজিক আপন আস, তুমি শুনতে বাধ্য। গ্রিফিথ যেমন বলেছিলেন, I'll teach you how to see. তিনি সলিল চৌধুরী যেন আমাদের, আমি তোমাদের দেখাবো কি করে শুনতে হয়, এবং সেটাকে পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা না করে প্রবন্ধ নালিকা কাজের মধ্যে দিয়ে করছেন। এবং এরপর যেটা করছেন সেইখানেই সুরেন পাল মহাশয় সবচেয়ে বেশি ঠেকাচ্ছেন, না 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 না, মানে পুরো টনিক মানে খরচ পরিবর্তন করে এমন একটা জায়গায় চলে গেলেন যে সেটা কানে শুনে আর লেখা সম্ভব না, সামনে একটা হারমোনিয়াম থাকা দরকার। চলে যে যায় দিন। এবারে আমি জানি না, তুমি তো সলিল চৌধুরীর সঙ্গে প্রত্যক্ষভাবে কাজ করেছো, আর আমি করেছি সঙ্গ। হ্যাঁ, উনি আমায় সামান্য শেখানোর চেষ্টা করেছেন, সে শিখতে পারিনি। তখন কি মনে হয় না, মাঝে মাঝে উনি মুশকিলে ফেলতে চাইতেন, আমায় কিন্তু বলতেন, জানিস তো একটু বাঁশ দিই। আমি এত শক্ত করছেন করে করে তারপর যেটা করা কথা, যখন সমস্ত কিছু, আচ্ছা ঠিক আছে চল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল, কিন্তু তার আগে একটুখানি কঠিন কিছু করছেন। এইবার এটাকে দুভাবে দেখা যায়, উনি চ্যালেঞ্জের মুখোমুখি ফেলছেন মিউজিশিয়ানদের, সঙ্গীত যিনি গাইছেন তিনিও মিউজিশিয়ান ধরে নিতে হবে, কিন্তু শুধু তাই না, উনি ইনফর্ম করতে চাইছেন। দেখো একটা জিনিস মনে রাখতে হবে, যে সলিল চৌধুরী চাংড়ি পোতার ছেলে, ওইদিকে সুভাষ কাম জগদ্দলের দিকে, তিনি প্রথমে বাঁশি বাজাচ্ছেন, তারপরে কমিউনিস্ট পার্টির রিলিফ ওয়ার্কের আওতায়, তখন সেই দুর্ভিক্ষ, সেইখানে সলিল চৌধুরী রিলিফ ওয়ার্কে আছেন, এবং
তার আগে সলিল চৌধুরী কিছু গান শুনেছেন ওর আত্মীয়দের বাড়িতে, এবং তোমাকে হয়তো বলেছেন উনি শুনতেন, অতিথি এসেছে দ্বারে, ছিল সে নদীর পারে, তারে চিনি চিনি যেন চিনি গো, চেনা চেনা যেন মুক্তিদা, বম 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 বম। সেই তখনকার দিনে কনসার্ট পাচ্ছে ওর ওর কোনো মামা বা মাসির বাড়িতে, মামা সম্ভবত উত্তর কলকাতায় কারো বাড়িতে, সে ট্রাম্পেট, ট্রম্বোন, ওবো, মহড়া চলছে। এই এক সলিল চৌধুরী শোনা। আর এক শোনা হচ্ছে, চিত্তরঞ্জন স্বদেশের প্রাণমন্ত্রী ছিলেন জীবন, দার্জিলিং এ গিয়ে চিত্তরঞ্জন। এই আর এক শোনা। আর এক শোনা উনি আমায় প্রায় বলতেন, দেখ শুনুন, আমার না মাথায় ঢোকে না, এই যে রবীন্দ্রনাথ গান তৈরি করছেন আর উনি বলতেন, পঙ্কজদা গাইছেন, কি পাইনি তারি হিসাব মিলাতে, মন মোর নহে রাজি, কি পাইনি। এই যে কি পাইনিতে কিভাবে ফিরছেন, কি কমপ্লিট, দেখ এরকম পারি না কেন রে। অর্থাৎ আর একটা সলিল চৌধুরী। এই সলিল চৌধুরী যখন কমিউনিস্ট পার্টি, ভারতীয় কমিউনিস্ট পার্টির হয়ে কাজ করছেন, রিলিফ ওয়ার্কে, ত্রাণ কার্যে নিচ্ছেন, তখন উনি কি গান করছেন, দেশ ভেসেছে বানের জলে, ধান গিয়েছে মোরে, কেমনে জানাবো বন্ধু প্রাণের কথা তোরে, দেশ ভেসেছে বানের জলে, ধান গিয়েছে মোরে। এই হচ্ছে তখন যা প্রত্যক্ষ দেখছেন তাই। আমি এটা খুব, এই হয়ে ওঠাটা খুব জরুরি। অন্তরেরও গান আমার, মিঠো সুরের গান আমার, অন্তরেরও গান আমার, মিঠো সুরের গান আমার। আমার সলিলদা বলছেন, বুঝলি যে গ্রামের রাস্তা থেকে ফিরছি, বলে ওরে সুমন একটা কুকুরও নেই, কুড়ে ঘরগুলো পড়ে আছে, একটা কুকুরও নেই রে, সবাই চলে গেছে বা মরে গেছে। এবং সেই সময় উনি কি কাজ করছেন, দেশ গিয়েছে এটা ভেসেছে বানের জলে নয়, প্রান্তরেরও গান আমার, মিঠো সুরের গান আমার, হারিয়ে গেছে কোন বেলা আকাশে, আগুন জ্বালা মেঘলা দিনের স্বপন আমার, ফসলবিহীন মন কাঁদায়, প্রান্তরেরও গান। আমি না শরীরকে যে শুনেছি, উনি যখন আমায় বলছেন আর এই গল্পগুলো করছেন আর গানগুলো গাইছেন, আমার সেটা ইটালিয়ান ক্রুমার সিনথেসাইজার ছিল, সে আদিকালের বদ্যি বুড়োর মতো ওই বাজিয়ে নেই। আর আমার শরীরটা এই বোধহয় আপনার গান ঘরে ফিরলো না, বলে ঠিক বলেছিস। এই ঘরে ঢুকলেন, দেখো উনি এখানেও কিন্তু একটা আনপ্রেডিক্টেবল জায়গা থেকে নিচ্ছেন। কোথায় আনপ্রেডিক্টেবল খেয়াল করো। এবং এই জায়গাটা আমি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের, বিশেষ করে যারা আমার সন্তান প্রতিম, তাদের বিশেষভাবে খেয়াল করতে বলবো যে কোনো বড় সঙ্গীতকারের গান শুধু গান নয়, মানে শুধু কথার সুর দিয়ে যা হয়েছে শুধু তা কিন্তু নয়, তারা একটা পরিসর সৃষ্টি করেন। তারা মিউজিকটা কি পাচ্ছি, এটা এই যে প্রায় যেন একটা ক্রোধ, ক্রোধ এবং একই সঙ্গে নৃত্যশীলতা। এটা তুমি একটা দারুণ জায়গা বলছো। আমার মনে হয় কখনো এই উচ্চারণটা হয়নি, যেটা হচ্ছে যে সঙ্গীতের নৃত্যশীলতা। মানে সলিল চৌধুরীর গানের মধ্যে মানে এই বিষয়টা এই প্রথম আমিও এই শব্দের মধ্য দিয়ে ফিল করলাম যে দ্য ফিজিক্যালিটি এবং অ্যাবসলিউটলি ড্যান্সিং, এবং প্রতিটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু নাচ করবার জন্য তৈরি করা হচ্ছে, গানকে তৈরি করা হচ্ছে, তাকে তার সাজ
পোশাক চলছে। সেরকম ইনহেরেন্ট, মানে সেটা ভেতরে রয়েছে। কিরম জানো, আমার মনে হয় না কখনো সলিল চৌধুরী এটাকে একটা বিষয় করে তুলতে চেয়েছেন, ওনার ভাবনাতেই এটা রয়েছে। অর্থাৎ ধরো ধরো এই যে গানটা, যাক যাক ধুয়ে যাক চলে যাক চলে ডানারা, স্বপ্ন রঙিন ফেলে আসা, কান্না হাসির দিন ধুলায় মেশাক। শ্যামল মিত্র যা গেয়েছিলেন অনবদ্য। আবার বলছি ভাই, যদি জীবনে 5 মিনিটের জন্য শুধু শুধু শ্যামল মিত্রের মতো গাইতে পারতাম, আর কিছু চাইতাম না এই জীবনে। কাজে এই গান শ্যামল মিত্রর গাওয়া, তারপর আমাদের গাওয়াটাই অন্যায়, কিন্তু আমি গান গাওয়ার জন্য গাইছি না, আমি নিতান্ত দৃষ্টান্ত দিচ্ছি একজন প্রেমিক হিসেবে। এই যে যাক যাক চলে যাক নচে যাক চলে যাক যাক, স্বপ্ন রঙিন ফেলে আসা, এই যিনি ফ্র্যাকশনগুলো নিচ্ছেন, শরীর দুলছে, শরীর আসছে, কান্না হাসির দিন ধুলায় মেশা। দেখো মজাটা কি, যাক যাক ধুয়ে যাক মুছে যাক চলে যাক যাক, স্বপন রঙিন ফেলে আসা, কান্না হাসির দিন ধুলায় মিশাক। একটা বেপরোয়া জায়গা, একটা যন্ত্রণাও আছে কি। পৃথিবীতে কি হবে আর মিছে পুতুল খেলায়, মোর লোভ নাই আর লোভ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দর্শক বন্ধুরা যেন দয়া করে শ্যামল মিত্র গাওয়া গানটি একবার শুনে নেন। এই দেখো, পৃথিবীতে কি হবে সমানে নৃত্যশীলতা, অর্থাৎ এই গানটার দুঃখটাকে উনি কিন্তু জোর দিচ্ছেন অন্যভাবে। এই ব্রাইটনেসটা আসে কি করে শৈলদার গানের মধ্যে? এটা বারবার করে একটা জিনিস হচ্ছে, তুমিও বলো এই কথাটা, এই যে একটা মানে বিষাদও, সমস্ত রকম বিষাদ, সমস্ত কষ্ট দুঃখ, সমস্ত কিছু শোক, সমস্ত কিছুর মধ্যে একটা ভীষণ অ্যাপোলোনিয়ান, ভীষণ ব্রাইট একটা একদম রোদের আলো খেলা করছে প্রত্যেকটার মধ্যে। এটা কি তার মানে তার মস্তিষ্কের, এটা কি তার মানে তার চেতনা? হ্যাঁ দেখো, এইখানটা খুব বেশি রকম তিনি বাঙালি, মনে রাখো। আচ্ছা, কেন কেন বাঙালি বলছো? আমি যাত্রাভিমান থেকে বলছি। না না, কেন এই বাঙালি কথাটা বলছো? বলছি আসি। দুয়ারে আইসাছে পালকি নায়রি, গাও তোলো রে বলো মুখে আল্লাহ রসুল সবই বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি, গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবই বলো। দুই কাঁধে ছিল যে তোমার 2 জনা পাহারা, তোমারে একলা ফেলা পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ যে ওই হলো রে বলো মুখে আল্লাহ রসুল। মৃত্যুর গান একেবারে, গানটা মৃত্যুর। দুয়ারে আইসাছে পালকি নায়রি, গাও তোলো। নায়র মানে হচ্ছে বাপের বাড়ি, যে তোমার বাপের বাড়ি যাওয়ার সময় সে পালকি এসে গেছে, শরীর তলো তোলো, এইবারে তুমি আল্লাহ রসুলের নাম করো, এতদিন করোনি, তোমার মৃত্যু। অথচ দেখো এই মৃত্যুর গান, তার স্পিরিটটা দেখো, কোথাও কোথাও বিলাপ নেই, বিলাপ নেই। 2 কাঁধে ছিল যে তোমার 2 জনা পাহারা। এবং কি ইন্টারেস্টিং, আমি ইচ্ছে করে এই নৃত্যশীলতার জায়গাটাতে আসার জন্য আমি সলিল চৌধুরীর শেকড়ের সন্ধানে আছি। এইটা হচ্ছে খুব জরুরি যে জায়গা, যে নৃত্যশীলতা বললে পরেই একটা জিনিস হয়ে গেছে যে সারা ভারতবর্ষ জুড়েই সলিল চৌধুরীর সঙ্গীত বললে পরেই সঙ্গে সঙ্গে একটা ইউরোপ, মানে সেগুলো তো আছেই, সমস্ত কিছু আছেই, কিন্তু ঢুকে পড়ে, এবং যেন সেগুলোই একমাত্র তাকে ইন্সপায়ার করেছে, ইনফ্লুয়েন্স করেছে। না না মানে না না, এটা হতে পারে না। আমি বলছি কিংবা একটা ওভার সিম্পলিফিকেশন হয় কিরকম ভাবে, কিংবা যে গণনাট্য আন্দোলন, আইপিটিএ, এইটা ওনাকে দিয়েছে, আর ইউরোপ। কারণ গণনাট্য আন্দোলন তাকে উজ্জীবিত করেছে, প্রসব করেনি। প্রসব করেছে সঙ্গীত। সলিল চৌধুরীকে প্রসব করার ক্ষমতা নেই কোনো পলিটিক্যাল পার্টি, এটা বিষয়ই নয়, বোকামি। হ্যাঁ, সলিল চৌধুরীকে তার পরিবেশ সৃষ্টি করছে। দেখো, শক্তি চৌধুরীর একটা কবিতা আছে, এই বিদেশে সবই মানায় 5 আপা প্যান্ট জংলা জামাইত, শেষগুলো হলো কিন্তু তোমার তাল ছড়িটা মেঘে মেদুর সেই যে বক্ষে বাস্তুভিটা, যেখান থেকে যাত্রা শুরু করবে বলে হেতা এলে সেইখানে তো অভয় পেলে। এখন ওই যে কিন্তু তোমার তাল ছড়িটা মেঘে মেদুর সেই, এই যে তাল ছড়িটা সলিল চৌধুরীকে কোনদিন ছাড়েনি, সব সময় ছিল। ফলে এই যে
তখন যেটা ইসলামে যে যে কথাগুলো আছে যে দুই ফেরেশতা দুই কাঁধে বসে আছে, একজন ভালো কাজগুলোর হিসেব নিচ্ছে, একজন খারাপ কাজগুলো নিচ্ছে। এইবারে দেখো তোমার কি দুর্গতি, তোমার মৃত্যুর সময় তোমায় ফেলে দুজনেই পালিয়েছে। তো রেভলিউশনারি কথা কিন্তু, সাংঘাতিক। হ্যাঁ, যারা কট্টর মৌলবাদী খুব ক্ষুব্ধ হবেন। কিন্তু সলিল, আমি যেটা বলছি সেটা ইসলাম বা মৌলবাদ বা সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে গানটা। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে বলো মুখে আল্লাহ রসুল সবই বল। অনবত, এটা আব্দুল আলিম রেকর্ড করেছেন, বাংলা ট্র্যাডিশনাল গান। হ্যাঁ, এখানেও আমি দেখতে পাচ্ছি একটা জিনিস, যে শুদ্ধ স্বর, মানে ভীষণ রোদের আলোর মতো, হ্যাঁ। যে মানে জীবন মৃত্যু সমস্ত কিছু এই আলোকিত রোদের মধ্যেই সব খেলা করছে। একটি জায়গা ছাড়া, একটি কমল নেই। তোমার এই কোমল নিচে একটা একটি কথার দ্বিধা থর থর ছুড়ে ভর করেছিল সাতটি অমরাবতীর মতো। ওই কমলনি, এবং কমলনিটা খুব এখানে গুরুত্বপূর্ণ এই উল্লেখটা, তার কারণ সলিল চৌধুরী কমলনির লোক। থেকে থেকে এই দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমার একলা ফেলা পালাইছে তাহারা, তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে বলো মুখে। কমলিটা আবার এলো আল্লাহ রসুল সবই বল। তাকে বলছি যে মারা যাচ্ছে, তাকে নিয়ে গান গাইছি, অথচ নাচ, অথচ নৃত্য, একটা সেলিব্রেশন। এই আমার মনে হয় সলিল চৌধুরী এখানে না, আর নির্ভেজাল নিখাদ বাঙালি বঙ্গ সন্তান, যাত্রাভিমানের কারণ। না যাত্রাভিন্ন বাঙালি অতএব ভালো আমি তা বলছি না, মোটেও না, হ্যাঁ, আরে বজ্জাত হতে পারে, কিন্তু এইখানে তার রুটসটা ওই জায়গায়। যে কারণে দেখো উনি যখন ঢেউ উঠছে কারাটুচ্ছের মতো গান করছেন, সেখানেও কিন্তু উত্থানটা শরীরে বোধ করছে। একদম। ঢেউ উঠছে কারাটুচ্ছে প্রাণ জাগছে, এই যে ক্রমশ যে ক্রেসেন্ডোর মতো যাচ্ছে, এটা কিন্তু উত্থান। এই নৃত্যশীলতা এবং আদ্যন্ত বাঙালি, এই জায়গাটা আমরা ফিরে আসছি। আমার একটা জায়গা, সুমনদা, প্রান্তরেরও গান আমার, এর উল্টো পিঠেই ছিল একটা গান, আমার কিছু মনের আশা, আমার কিছু মনের আশা, তোরা দেখে যা। তোরা দেখে যা, এক্স্যাক্টলি। দেখো আবার মানে বাংলাদেশের কবি শামসুর রহমান যেটাকে বলছেন আমার দুঃখিনী বর্ণমালা, সলিল চৌধুরী আছেন ওর দুঃখিনী বাংলার স্তরে। প্রান্তরেরই গান আমার এক গ্রামের মেয়ের কথা, তো কি, আমি তো চাহিনি কিছুই শুধু আপন নীড়ের ছায়া। হ্যাঁ, যে আমি এর চেয়ে বেশি কিছু চাইনি, সেটাও আমি পেলাম না। এমন হতচ্ছাড়া এই দেশটা, এমন হতচ্ছাড়া এই সমাজ। উল্টো পিঠটা কি, আবার এটি সাধারণ মেয়ের কথা। এই মেয়েটা সবে একটা ঘর বেঁধেছে, কেমন ঘর বেঁধেছে এবং ডাকছে লোককে। দেখো আবার, আমার কিছু মনের আশা আর কিছু ভালোবাসা, এটা অ্যাডলিব গেল। এরপরই সলিল আবার, তাই দিয়ে বেঁধেছি আমার বড় সাধের বাসা, তোরা দেখে যারে, তোরা দেখে যারে, তোরা দেখে যারে, আমার কিছু মনের আশা কিছু ভালোবাসা, তাই দিয়ে বেঁধেছি আমার বড়। এই যে আমার পদাবলী কীর্তনের আঙ্গিক, একদম তাই না? পদাবলী কীর্তনটাকে ব্যবহার করছেন। এবারে কি কীর্তনিয়া হবার জন্য না, উনি আধুনিক সঙ্গীতকার, এবং একেবারে কোন রকম সেন্টিমেন্টাল হয়ে একদম না। আমার ঘর ছোট বা এটা না না না, আমার কিছু নেই ভাই, আমি তো তক্তাপোষ জোটে না, আমার মেঝেতে মাজুত পেতে আমরা দুজনে বর বউতে ঘুমোই, তা কিন্তু না। তার প্রাইড, তার প্রাইডটা কিসের মধ্যে আসছে বলবো, ধরো জীবনে সম্পূর্ণ সম্পৃক্ত একটা মানুষ, তার কোথায় কোন পার্থিব অভাব আছে কিছু আসে যায় না, তার প্রেম, তার বেঁচে থাকার আনন্দ, জোয়া দা ভিভ্র, বেঁচে থাকার আনন্দ, সেইটা প্রকাশ পাচ্ছে। তাই দিয়ে বেঁধেছি আমার বড় সাধের বাসা, তোরা দেখে যারে। এই গানটা তুমি বসে বসে গাইবার চেষ্টা করো, পারবে না। একটা জানো, আমি তোমায় বলি দেবো একটু, সরি একটু ইন্টারাপ্ট করলাম। স্টোর নামে এক চিকিৎসা বিজ্ঞানী, তিনি মিউজিক অ্যান্ড দ্য মাইন্ড নামে একটা বই লিখেছেন। তাতে বলছেন মানুষের সঙ্গে গানের সঙ্গীতের সম্পর্ক কি বলে। দেখো খেয়াল করো, ছোটরা, শিশুরা
তারা এমনি দাঁড়িয়ে কোনো গান গাইতে পারে না, হাত পা নাড়তে থাকে। দাঁড়িয়ে কোনো বাচ্চা গান গায় না, কিছু একটা গান গাইতে বলো, সে খুব দাঁড়িয়ে গাওয়ার গান, সে হাত পা নাড়ে। এবং শরীর, এই যে শিশুটি, সে সারাক্ষণই বিস্ময়ের মধ্যে আছে, সারাক্ষণ বিস্ময়। এই শিশুটি সলিল চৌধুরীর মধ্যে হাজির এবং সে নেচে ওঠে। মজার ব্যাপার দেখো, আমার চেয়ে তুমি অনেক ভালো জানো, তাই তুমি মার্জনা করো যে আমি তোমাকে এইভাবে বলছি, না যেও না। আচ্ছা দেখো, আমরা একটু ভাঙি। না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি বলে। এটা তো আমি অ্যাপিল করছি, আবেদন করছি। আমি তো হাতটা ধরলাম, তোমার হাতটা বাড়াও। হ্যাঁ, এই যে আমি তোমার হাত ধরে বলছি, কিন্তু আমার এই হাতের ধরার মধ্যে দিয়ে কিন্তু আমার রক্ত প্রবাহিত, অ্যাড্রেনালিন জেগে আছে। পরে যেটা যে না যেও না, শুধু এইটুকুর গাইলেন লতা মঙ্গেশকর গায়িকা। এরপর কি আমরা অর্থাৎ একটা নাচ হয়ে গেল, একটা ছোট্ট নাচের পিস আমরা পেয়ে গেলাম। অর্থাৎ ইনি শুধু হাত ধরে কাতর আবেদন করছেন না, মানে অর্থাৎ তুমি যেও না এখনই, এখনো আছে রজনী, এটা এইভাবে শুধু বলছেন না, না এরকম ভাবে না, ওটা রবীন্দ্রনাথ বলেছেন। রবীন্দ্রনাথকে রিপিট করার কোনো দায় সলিল চৌধুরীর নেই। সলিল চৌধুরী তার কাজটা করছেন, তার দায়বদ্ধতা। রবীন্দ্রনাথ তার দায়বদ্ধতা একরকম ভাবে দেখাচ্ছেন, সলিল চৌধুরী তার দায়বদ্ধতা এবং ওর প্রেম ও সব কিছু। এবং দেখো তালটা কি নিচ্ছেন, ধিন তেরে কেটে তা ধি না, ধিন তেরে কেটে তা ধি না, ধিন তেরে কেটে তা ধি। লাওনি, মারাঠি স্টেজ সঙ্গে প্রচুর ব্যবহার হয়, স্টেজ মিউজিকে, মঞ্চে প্রচুর ব্যবহার হয়। ধিন তেরে কেটে তা ধি, লাওনি তাল আমরা তার আগে শুনিনি। বাংলা আধুনিক গানের রেকর্ডের ইতিহাসে লাওনি শুনিনি আমরা। অন্তরেরও গান আমার, মিঠু সুরের গান আমার, অন্তরেরও গান আমার, মিঠু সুরের গান আমার। এই একটা অসম্ভব কথা আমরা সলিল চৌধুরীর সঙ্গীত প্রসঙ্গে এবং বাংলার সঙ্গীত প্রসঙ্গে আমরা বলছি যে এই তালটা বলছেন সুমনদা, সত্যি এই ছন্দটা হলে পরে, মানে এই গানটা আগে না ছন্দটা আগে, না ছন্দ আর গান দুটো একসাথে হয়েছে, মানে বোঝা যায় একজন মানুষের মধ্যে সবগুলো মিলেমিশে রয়েছে এবং বিভিন্ন রকম, ওই যেটাকে বলছে মানে একটা শিশু খেলা করছে, সে শিশু বিভিন্ন রকম ভাবে নাচছে, সুর সেটাকে ধরছে, এবং কে আগে কে পরে এটা জানি না আমরা। না, কারণ সবটা একসঙ্গে হচ্ছে। রবীন্দ্রনাথ যেমন এক জায়গায় উল্লেখ করছেন, লিখছেন, আমার মনে যখন গান এলো তখন কথা আর সুরে গলাগলি করে এলো। রবীন্দ্রনাথের এই কথাটার মধ্যে ছন্দ কথাটা উনি লেখেননি, উনি সচেতন নন বলে না, উনি কথা সুরটাকে প্রসারিত করে দেখছেন। সলিল চৌধুরী থাকলে বলতেন ছন্দটা নিয়ে এলো। ফলে না যেও না, এটা শুধু আমার কাতর আবেদন না, আমার জীবন, আমার বেঁচে থাকা, আমার বেঁচে থাকার ছন্দ, আমার বেঁচে থাকার ছন্দটা। এবং ফলে ওই ধিন রজনী এখনো বাকি, আবার পড়ছে, মানে রিলেন্টলেসলি ওই বায়াটা পড়ছে এবং ঢোলক পাচ্ছে। তবলা ব্যবহার করেনি, ঢোলক ব্যবহার করছে। আরো কিছু দিতে বাকি। এবার মজা দেখো, এইখানেই সলিল চৌধুরী, আমি বলবো দ্য মাস্টার। এইখানে উনি পথপ্রদর্শক। অর্থাৎ কি করছেন, গানটা তালে তালে যাচ্ছে, এক এক করে এক একটা পর্দা একটু করে উঠছে, তার কাতরতা বোঝাচ্ছে। হ্যাঁ, আর সঙ্গে তালটা আমায় ছেড়ে যাবে কোথায়, আমায় ছেড়ে যাবে কোথায়, এই ম্যাজিকগুলো ঘটে, হ্যাঁ আমায় ছেড়ে যাবে কোথায়, এই ছন্দটা, এই জীবনটা আমার, তুমি যদি আমায় ছেড়ে যাও এই জীবন থেকে তুমি বঞ্চিত হবে, যেন এই ইঙ্গিতটাও যেন দিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা আমাদের প্রত্যাশিত নয়, আমরা ভাবতেও পারি না। ঠিক যেমন দেখো মজা, আমি যে তোমারে শুধু জীবনে মরণে, এইখানে যখন যাচ্ছেন, আমি যে তোমারে শুধু, একটা স্যাক্সোফোন,
একটা টেনার স্যাক্সোফোন কান্নার মতো করে হয়েছে, হ্যাঁ, সে কেঁদে যেন ফিরছে, তার কান্নাটা নিয়ে আছে, ওই নায়িকার কান্নাটিকে নিয়ে চলে গেল স্যাক্সোফোনটা, টেনার স্যাক্সোফোন। সেখানে কিন্তু সলিল চৌধুরী আর নৃত্যশীল নন, সেখানে ওই ব্লুজ, সেখানে কান্না না, সেখানে আবহমান মানুষের কাতরতা, আবহমান প্রেমিকার দুঃখ, আমায় ছেড়ে যেও না, বাঁচতে দাও। শেক্সপিয়ার অন্যভাবে দেখছেন, সেন্ট ডেসটিমোনা ওথেলোকে বলছেন, সায়ার কিল মি টুমরো, লেট মি লিভ টুনাইট, কাল আমায় খুন করো, আজ বাঁচতে দাও। তা এখানে ওই স্যাক্সোফোনটা, একদম স্যাক্সোফোনটা সেই কাতরতা, কিন্তু তলায় ওই ধিন তেরকেট তা ধিন না তিন তেরকেট তা তিন না ধিন, এবং দেখো বই জীবনে মরণে ধরিয়া রাখিতে চাহি, এই যে মুরগিটা উনি করলেন, এটা আবার একদম তুমি, আমি বললাম না সলিল চৌধুরী খুব দক্ষিণী, বাঙালি দক্ষিণ মুখ, বাঙালি হিন্দুস্তান মুখ না, দক্ষিণ মুখ, কর্ণাটক মুখ। ওই ধরিয়া রাখিতে চাহি, তুমি দেখো তুমি কত, তুমি একটা নাচের মুদ্রা করে, নয়নে নয়, এই নয়নে ন, এই সঙ্গে ওখানে কাজটা ঢোলকের আরম্ভ করলো, ঢোলক ডাবল হয়ে গেল, একদম ঢোলক এবারে ডবলে বাজছে, অর্থাৎ অ্যাড্রেনালিন যেন আরো ছুটছে। কেমন এই যে জায়গাগুলো, আমার মনে হয় যে এগুলো ইনফরমেশন, এগুলো নিয়ে সলিল চৌধুরী প্রবন্ধ লিখতে পারেননি, সঙ্গীতাচার্য জ্ঞান প্রকাশ ঘোষকে কেউ কিছু বলেনি, কেউ জানতেও চায়নি, কিছু বলেওনি। সঙ্গীত নিয়ে আমাদের দেশে কারা কথা বলেন? বেশিরভাগ সাহিত্যিকরা, যাদের সঙ্গীত নিয়ে কথা বলার কোনো যোগ্যতাই নেই। কোনো সঙ্গীত শিল্পীর কাছে কি সাহিত্য বা চলচ্চিত্র সম্পর্কে কোনো মত নেওয়া হয়? না, হয় না। এইটা ধারণাই করা হয়, এটা সলিলেরও দুঃখ ছিল। এখন এই জায়গা থেকে আমরা যেখানে যাচ্ছি, মানে যেতে চাইছি আসলে। আচ্ছা, তুমি এই যে একটা জায়গায় বলছিলে, তুমি এই যে যখন ঢেউ উঠছে কারাট উঠছে তুমি বলছো, সেখানেও কিন্তু এই যে বললেন যে তুমি যে কন্টিনিউয়াসলি মুভ করছে এবং তোমাকে আহ্বান করছে, তোমাকে ডাকছে, এসো এসো এসো, এবং একটা তুমি এর আগে আরেকবার তুমি বলেছিলে যে এটা একটা কার্টন কল, হ্যাঁ, কার্টন কল। এবং আমি একটু মানে তুমি এই ভাবনার মধ্যে যাও, বোধের মধ্যে যাও, আমি মাঝে মাঝে একটুখানি সারেগামা পাধানিসার মধ্যে বলছি, এই যে একটা স্বর, আমি না এখন মনে হয়, মানে যখন শৈলদের সাথে কাজ করেছি, ঢেউ উঠছে তার হারমোনির মধ্যে আনন্দ পেয়েছিলাম, যে এই হারমোনাইজ হচ্ছে, অমুক হচ্ছে, সমুক হচ্ছে। এখন ইনফ্যাক্ট এই এখনটাও বলবো, এই তোমার সাথে রিসেন্ট কিছু বছর এই সলিল চৌধুরী নিয়ে আলোচনা করতে গিয়ে আমি দেখেছি অ্যাকচুয়ালি আইপিটি এর মঞ্চে হারমোনাইজ করে ওরকম ভাবে গাওয়া হয়েছে বলে আমার মনে হয় না। একটা সাই, ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ যাচ্ছে, ঢেউ উঠছে, মানে একটা সা 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 সা, উত্থান, এইটা একটা ম্যাজিক, মানে এবং একদম মনে হয় যেন একদম কি একটা ঘটতে চলেছে, কি একটা ঘটতে চলেছে। উত্থান। সলিল চৌধুরীর এক বিরাট প্রেম কাজী নজরুল ইসলাম। কতবার যে আমি বলছি, এই নজরুল সম্পর্কে তোর কি মনে হয় রে? বলো বীর, বলো উন্নত মানসীর। এর সঙ্গীতে যদি প্রতিফলন দেখতে চাও, তোমায় ঢেউ উঠছে, ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে। বুঝতে পেরেছো? খোদার আসন আরো ছেদিয়া উঠিয়াছে, আমি বিস্ময় চির বিশ্ববিধাত্রী। বুক চিতে একটা পুরুষ দাঁড়াচ্ছে, বুক চিতে একটা পুরুষ দাঁড়াচ্ছে, ওখানে নোটের হেলদোল হবে না। দ্যাট ওয়াজ দ্য জিনিয়াস অফ সলিল চৌধুরী। একটা নোট ব্যবহার করছেন, একটাই যথেষ্ট, বুঝলে? তুমি দেখো এই ঢেউ উঠছে, কারাট উঠছে, আমরা দেখতে পাচ্ছি। তুমি এর পাশে কাজী নজরুল ইসলামের ওই কবিতাটা মনে করো, বলো বীর চির উন্নত মানসীর। হ্যাঁ, এই যে জায়গাটা, বুঝলে? খোদার আসন, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এই যে স্পর্ধা, এই স্পর্ধা নিয়ে উঠে দাঁড়াচ্ছে মানুষ, ঢেউ উঠছে। এবং মজা হচ্ছে এর মধ্যেও তুমি দেখবে ছন্দ কিন্তু বাদ নেই। উনি করছেন কি, একটা নোট কিন্তু ঢেউ উঠছে, কারাট উঠছে, তার ভেতরে
পাম্প করছে, কন্টিনিউয়াসলি পাম্পিং স্পিরিট, অ্যাবসলিউটলি লাইফ এবং তারপর রিল্যান্টেস, এই যে ফিরে আসা, এবং তারপর যেন অগ্নিজন অন্তর আর পারবে না ভুলাতে, দেখেছো আবার ওই ওই শরীর ঢুকে গেল। ঢুকে পড়ছে। এবং এবার দেখো আমরা যে এই আর সেখানে জায়গাটা, একটা স্যাটায়ারও আছে, সেটা তো সেই স্যাটায়ারটা এবং কিন্তু এবং এই যে একদম যেন প্রায় মনে হচ্ছে কীর্তনের মতো করে কীর্তন থেকেই নিচ্ছেন, নিয়ে আধুনিক গান করে দিচ্ছেন। ধরো তুমি এই স্যাটায়ার আছে, কিন্তু যখন সঙ্গীতটা, যে সঙ্গীতের শ্রোতা তার কাছে সেটা মনে হতে পারে, কিন্তু তুমি যখন সঙ্গীতটা করবে তখন তোমার কাছে ভয়ঙ্কর দাবি করছেন সলিল চৌধুরী, এই গানটা গাওয়ার মতো শক্ত, এটা সবচেয়ে শক্ত গান, তোমায় খাড়া রাখতে হবে, ঢেউ উঠছে, কারাট উঠছে, প্রাণ জাগছে, প্রাণ জাগছে, বুঝেছো, সোজা, কিন্তু ভেতরে কিন্তু পাম্প করছে, অর্থাৎ যে গাইবে তাকে ওই জায়গায় থাকতে হবে, এটা ডিমান্ড। খুব দাবিদার সঙ্গীতকার সলিল চৌধুরী। রবীন্দ্রনাথ যেমন প্রায় আচ্ছা ঠিক আছে একটু দুধে ভাতে, আচ্ছা ঠিক আছে একটু আলু ভাতে করে বেশ কিছু লোককে ছেড়ে দিচ্ছেন, ফলে এতগুলো লোক করে খেলো, কিন্তু হ্যাঁ এতগুলো লোক করে খেলো, তাই আমাদের মতো অক্ষম অপটু লোকেরা, কিন্তু সলিল চৌধুরী কিন্তু দাবি। এবার দেখো আমরা যদি আরেকটা জায়গায় যাই, ওই সময়কার আমি ওই পরিবেশ ও বা ওই পর্যায়টা ধরো, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আয় রিমঝিম বরষার লগনে, রে কাঠ ফাটা রোদের আগুনে, আয় বৃষ্টি ঝেপে আয় রে। তা গানটা তো দুঃখের তো, হায় বিধি বড়ই দারুণ, পোড়ামাটি পড়ে গেলে ফসল ফলে না, কিন্তু ছন্দটাকে বাদ দিয়ে না, হায় বিধি বড়ই দারুণ, পোড়া মাটি পুড়ে গেলে ফসল ফলে না, এইভাবে না গাইলে গানটা হলো না। প্রতিটি পরতে পরতে রয়েছে কীর্তন। আমি বলছিলাম না যে কি ভয়ঙ্কর বাঙালি এই লোকটা, প্রতি পরতে পরতে বাংলার কীর্তন, বাংলার পল্লী গীতির সুর, হায় বিধি বড়ই দারুণ, ক্ষুধার আগুন জলে আর মেলে না। তুমি দেখো যে, এবং তুমি গাইবে এই শুনে আরো 5,000 লোক গেয়ে উঠবে, একটা কোথাও একটা আহ্বান। এবারে দেখো মজাটা, হায় বিধি বড়ই দা, দা বলার সঙ্গে ম্যান্ডোলিন টিটিং টিটিং টিটি টিটিং, একটা ইনোসেন্ট নাচের মতো, এটা সলিল পারতেন। অন্তরের গান আমার, মিঠু সুরের গান আমার, অন্তরের গান আমার, মিঠু সুরের গান আমার। ম্যান্ডোলিনের ব্যবহার, ওখানে তো উনি বাঁশিও করতে পারতেন, কেন উনি একটা প্লেকট্রামে বাজানোর যন্ত্র ব্যবহার করছেন? উনি অনেক কিছুই করতে পারতেন, এটা ওই ইনোসেন্স একটা, এবং টুং এই পারকাসিভ আওয়াজটা আদারওয়াইজ পাওয়া যাবে না। কেমন আমি আজকে দেখো, আমরা যখন এই কথা বলতে শুরু করেছিলাম, আমাদের তো কোনো পরিকল্পনা ছিল না, আমাদের কোনো গন্তব্যও ছিল না, আমরা প্রণাম জানাচ্ছি, আদর করছি, আমি অন্তত করছি, আমি শুধু নমস্কার করছি, প্রণাম করছি তাই না, আমি আদর করছি সলিল চৌধুরী গানগুলোকে। আমার কথা হচ্ছে যে সেই মানুষই যখন ফিল্মে যাচ্ছে, ফিল্মে কাজ করছেন, ফিল্মে তো অনেক রকম ব্যাপার রয়েছে, এরকম একটা গল্প রয়েছে, এরকম একটা রয়েছে, এমন লোক গাইবে, তার গলার সাথে ম্যাচ করে আরেকজন এ করবে, কিন্তু সেখানেও ভীষণ স্বতন্ত্রভাবে সেই মানুষটাই, মানে তুমি লিনিয়েজটা দেখতে পেলে ওই মানুষটাই থেকে যাচ্ছে, সমস্ত ডিমান্ডস, পপুলার ডিমান্ডস, চাওয়া পাওয়াগুলো সব রকম থাকবার পরেও থেকে যেতে পারে একটা মানুষ। এটা ভীষণ আমার কাছে মনে হয় খুব বিস্ময়কর। না থাকার কোনো কারণ নেই, তুমি যদি পারো তাহলে করবে। যেমন ধরো সলিল চৌধুরী বম্বে যাওয়া নিয়ে এক সময় খুব বোকা বোকা কথা শুনতাম, অর্থাৎ উনি যেন বিট্রে করলেন। প্রমাণ কথা হচ্ছে বিট্রে করলেন, যেন পাপ করলেন। প্রমাণ কথা হচ্ছে সলিল চৌধুরী পারেন তাই করলেন, আমি পারি না তাই বম্বে আমায় ডাকে না, সহজ কথা।
প্রথম কথা এটা মনে রাখা দরকার, সলিল চৌধুরী কিন্তু সঙ্গীতকার হিসেবে বোম্বাই যাননি, গিয়েছিলেন দো বিঘা জমিন স্ক্রিপ্ট রাইটার হিসেবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যখন একটা সঙ্গীতকার বা কবি নিয়ে কথা বলি প্রথমে ধরে নিই যেন উনি আমার বাপের সম্পত্তি, অর্থাৎ যতদিন উনি নাম করেননি এবং যখন একদিন আর নাম থাকবে না তখন ওর কি হবে বা তখন কি ছিল সেখানে আমার কিন্তু আসলে কোনো দায় নেই। কিন্তু আমি কিন্তু এটা দাবি করলাম কেন, কেন পথে এবার নামো সাথী পথে হবে পথ চেনা করেছ কেন, কি আপদ, ওটা কি আমার বাবা করেছে? ওটা তো সলিল চৌধুরী করেছেন। এবারে সলিল চৌধুরী তার আগে কি খান। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা লাইন আছে, কবিতার মজুরিতে কবি বাঁচে না। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে যে না হবে জানা। দেখো এই যে এই আবাসে নৃত্যশীলতার জায়গাটা হবে যে না হবে, যে ছন্দটা নিচ্ছেন এটা শুধু মার্চ নয়, অর্থাৎ লেফট রাইট লেফট শুধু নয়, কেমন বা গায়কী তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোয়ানা কিসের মানা, প্রায় তুমি একটা যাত্রা বা অপেরাটিক জায়গা, হ্যাঁ আবার তোমার শরীর আসছে। এনিওয়ে যে জায়গাটায় ছিলাম যে সলিল চৌধুরী, অতএব বাকি জীবন সলিল চৌধুরীকে সাথীদের পথে নামাতে হবে, এর কোনো না এরকম কোনো দায় নেই। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে জার্মানির সাহিত্যিক গুয়েন্টে গ্রাস একটা কথা বলেছিলেন, মান lebt von Kompromissen, ein Gedicht aber kennt kein Kompromiss. মানুষ আপোষ করে বাঁচে, কবিতা আপোষ চেনে না। আমাদের দেখতে হবে একজন মানুষের কাজটা ঠিক মতো করলেন না। আরব্য রজনীর গান, মার্জিনা আব্দুল্লাহ, দীনেন গুপ্তর ছবি। মার্জিনা আব্দুল্লাহ আরব্য রজনী, কিন্তু আরব্য রজনীতে কাঠুরেরা যখন যায়, তারা যখন বনে যায় কাঠ কাটতে, তাদের একটা গান তৈরি হবে, যে কাঠ কাটার একটা গান হবে। সেখানে আমার হঠাৎ তোমার এই কথা থেকে মনে হলো সেই ছন্দ, সেই নাচগুলো আছে। তার সাথে একটা জিনিস আমরা কিন্তু একটা লোককে পাই, কাঠুরেরা যারা আরব্য রজনীর কাঠুরে হয়, ফেয়ারি টেলেও যারা কাঠুরে হবে, তারা কিন্তু শ্রমজীবী মানুষ। কাঠ কেটে এনে তারা দিনের শেষে তারা কাঠ কেটে এনে কাঠ কেটে করে খেয়ে দে, তারপর একটু খুশি মনে একটু ঢোলক বাজাতে পারে, আনন্দ করতে পারে, সব কিছু। ওই জায়গাটা আমার খুব, এই যে ও ভাই রে ভাই এ আয় রে হায়, এই গরুর করাত নিয়ে পোড়া বরাত নিয়ে জঙ্গলে জঙ্গলে আয় রে রে ভাই, কাটি কাট কাটি কাট কাটি কাট কাটি কা। ও দেখো আবার সেই জায়গাটা যে কখনো স্থির, মানে তিনি শ্রমজীবী হন আর কৃষিজীবী হন আর পরান্নজীবী হন, যে গানটা যখন উনি কম্পোজিশনে ভাবছেন তখন কিন্তু ছন্দশীলতা এই একটা কথা, যে ছন্দশীলতা, হ্যাঁ, এবং এর ব্যতিক্রম নিশ্চয়ই আছে, কিন্তু আমি বলছি তার যে প্রবণতাটা, যে মুভমেন্টে থাকা, যেমন কোমলনি সলিল চৌধুরী, নিষাদ কোমল, নিষাদ আমার কোমল, এর ওর যে তার সঙ্গে যে প্রেম, হ্যাঁ মোৎসার্টের মতো অনেকটা কোমলনি, ডমিনেন্ট সেভেন্থ কর্ড, এবং এবং এটা আমরা আতলামও করছি না, ডমিনেন্ট হচ্ছে সা গা পা কোমলনি, এই এবং প্রায় এই কোমলনির ফাঁদে, মানে প্রেমের ফাঁদ পাতা ভুবনে, তো কাজে সলিল চৌধুরী এতে স্বেচ্ছায় ধরা পড়তেন এবং খামাজের সন্তান। সুমতা বলল যে সলিল চৌধুরী খাম্বাজের সন্তান। সে কত, এই যেমন না যেও না, বা ওই যে ধরো আজাদে পরদেশি, এটা কিন্তু পুরোপুরি একটা খামাজ ঠাটটাকে নিচ্ছেন, থেকেই খামাজের সঙ্গে। তুমি একটা জিনিস বলো, কি যে করি দূরে যেতে হয় জায়গা দাঁড়িয়ে, কি যে করি দূরে যেতে হয় তাই, ঘুরে সরে কাছে যেতে চাই, হায় কি যে করি কোমলনি আমরা দেখিয়ে দিয়ে। আমি অসহায়, আমি খুব কষ্ট হবে তুমি চলে গেলে, মানে আমি এই সাংঘাতিক, যে আমি ভেঙে পড়ে যাব, আমি একদম মরে যাব, আমি ছেড়ে যাবে না আমার কখনো, এইরকম। হ্যাঁ, কিন্তু খুব পায়ে ধরা নাই, তারপরে উনি কি করছেন,
আর এইটা বেটোফেন থেকে নেয়া, বেশ হয়েছে, কোনো অসুবিধা নেই। দেখো এটা বেটোফেনের একটা পিস থেকে নেয়া, তাতে অসুবিধা নেই। জেরার্ড ম্যানলি হপকিন্স লিখেছিলেন সেন্ট মাই রুটস রেইন, বিষ্ণুতে তার কত বছর পর লিখছেন জল দাও আমার শিকড়ে। বা ডব্লিউ.বি. ইয়েটস লিখছেন But one man loved the pilgrim soul in you and the sorrows of your changing face. বিষ্ণুদে লিখছেন তীর্থযাত্রী হৃদয় আমার, পিলগ্রিম সোল। কাজে এটা কিন্তু অ্যাকসেপ্টেড। কাজে বেটোফেনকে উনি ব্যবহার করছেন, কিন্তু বেটোফেনকে উনি কি ভাবে, অর্থাৎ যে ওই আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, কিন্তু গেলে মুশকিল, গেলে কি মুশকিল, এইখানে হিউমারটা আসছে। যেটা বেটোফেন অ্যাকচুয়ালি এই কথা, বেটোফেন শৈলদা এটা বারবার করে বলতো, বেটোফেনটা শোন, শুধুমাত্র ভাবিস না বিপ্লব টিপ্লব, বুঝলি তো, শুধু ফ্রেঞ্চ রেভলিউশন ওটা করিস না, তুই দেখবি বাসনের ব্যবহারটা দেখবি পপ 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 করে কিরকম করে, দেখবি হিউমার, এই হিউমারের কথাটা কোথাও একটা আনন্দ, অর্থাৎ কোথাও একটা হাসি কাজ। প্রথম কথা, ইটস এ সিরিয়াস অ্যাফেয়ার, মেক নো মিস্টেক, আমি কিন্তু সিরিয়াসলি ধরেছি। এবং যে নোটগুলো আবার উনি সমানে তীব্র স্বর আবার একটা নাচ পেয়ে গেলাম। অর্থাৎ কখনো উনি আমাদের বসে থাকতে দিচ্ছেন না, যদি দিতেন তাহলে এই আলোচনাটাও আজকে হতো না। এবং উনি যতদূর মনে হয়, যতদিন আমি বাঁচবো, তুমি বাঁচবে, আমরা বেঁচে থাকবো, খুব বসে থাকতে পারি। আমাকে একটা কথা বলো, আমার তোমার কাছে জানতে ইচ্ছা করে বারবার করে, সেটা হচ্ছে যে সলিলদা এই যে যখন পুজো, মানে যেরকম পুজো বার্ষিকী বেরোয় তেমনি ভাবে পুজোয় সলিল চৌধুরী গান বেরোয়, সাত ভাই চম্পা, সমস্ত গানই আমি বলছি, যে সমস্ত গানগুলো আমাদের ভীষণ ভালো লেগেছে। ওমর ময়না ঘোষ, সাধারণ মানুষজনের সমস্ত সবার বিভিন্ন রকম ভাবে, শুধু গিটার দিয়ে একটা ওমর ময়না ঘোষ একটা গান হচ্ছে একটা ইংলিশ ফ্লুট বাজছে, মানে লোকের দরকার নেই এটার ইংলিশ ফ্লুট বাজছে কিনা, একটা স্বর বাজছে, সেটা শুনতে ভালো লাগছে, দারুণ ভালো লাগছে। এই জায়গাটা, এই পরিসরে তোমার কিরকম ভাবে, তোমার কিরকম লাগে সলিল চৌধুরীকে? দেখো, একটা লোকের সব কিছুতে কারো ভালো লাগতে পারে না, মানে তোমারও সব কিছু, আমারও সব কিছু, সবার রবীন্দ্রনাথের সব কিছু মোটেও ভালো না। এখন কখনো কখনো মনে হয়েছে যে সলিল চৌধুরী সঙ্গীত যখন করছেন, যেভাবে করছেন, গানের কথাটা যখন লিখছেন, যেন তার সঙ্গে সামঞ্জস্য থাকছে না। যেমন ধর ওমর ময়না গো, আচ্ছা প্রসঙ্গত, এ কিন্তু একটি ল্যাটিন আমেরিকান নাচ, হ্যাঁ, এটা সাম্বা যাচ্ছে, চা চা 1 2 চা 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 1 2 চা চা চা, ওমর ময়না গো, ওমর ময়না গো, না 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 না, পেছনে এই যে এই যে টার্নটা করালেন, এটা সলিল, আবার শরীরটাকে আনছেন। কিন্তু ধরো এইখানে এই যে হঠাৎ হঠাৎ জাগিয়া ইত্যাদি কথা, এই যে আধুনিকতা, চরম আধুনিকতা, সুর তাল ছন্দ পরিবেশনা, যন্ত্রের ব্যবহার, তার সঙ্গে মাঝে মাঝেই মনে হতো কোথায় যেন ওর কথার কোথায় যেন মানে মনে হচ্ছে যে কথা সামঞ্জস্যহীন। উনি কিন্তু এটা মুক্ত কণ্ঠে আমায় বলে, এবং তোমার সাথে আসবার পরে কিন্তু ওই একটা গান এইটাই ভাবো যে, এবং তারপর যেন উনি আমাকে জবাব দিলেন যে দেখ সমান, তোর বাপের বয়সী কিন্তু আমি পারি, এই রকো পৃথিবীতে গাড়িটা থামাও, আমি নেমে যাবো, আমার টিকিট কাটা অনেক দূরে, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। আমার দেখো তোমায় বসে থাকতে দিচ্ছে না, হ্যাঁ, কিছুদিন বসে থাকতে না, এ গাড়ি যাবে না, আমি প্রথম আবার ইনফর্ম করছেন। আমরা যদি ফিলিপ মেয়ারের জায়গাটাতে ফিরি, উনি আবার একটা তথ্য দিলেন, ইনফর্ম করলেন, এই রকো পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব, থামলেন, আমার টিকিট কাটা অনেক দূরে, হঠাৎ এই নোটটা, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব, এই রোকো রোকো, আবার ইনফর্ম করছে এবং নাচিয়ে ছাড়ছে। অথচ লোকটা
এই পৃথিবীর গানটা থামা, আমি নাম নেবে বাঁচি, মরে বাঁচি, আমি দরকার নেই আর তোদের এখানে। এই গানটাতে আমার মনে হয় সলিল চৌধুরী সবচেয়ে যুগোপযোগী হয়ে ওঠার জায়গাটায় এসে গিয়েছিলেন আমার নিজের মনে হয়। তবে শুধু এইটা না, আর একটা গান সুবীর সেনকে তিনি গাইয়েছিলেন, কিছুদিন পরে কিছু চাইব না, সম্ভবত তুমি বাজিয়েও ছিলে তার সঙ্গে না, আমার মনে হয়। আরে কামনার বাতি নেভা ঘরে চেতনার মুতাতে ঝুল হয়ে যাব, পৃথিবীর আলো কম হয়ে যাবে, তখন এসো। এই যে কোথায় ফিরলেন, এইখান থেকে উনি শুরু করেননি, আবার একটা আনপ্রেডিক্টেবল অপ্রত্যাশিত জায়গায় ফিরলেন। আমি এইটুকু, ওই তো গাইলাম। কিছুদিন পরে কিছু চাইব না, কামনার বাতি নেভা ঘরে। খেয়াল করো, অন্তমিল নেই, গদ্যের মতো, একদম গদ্যের মতো। চেতনার মুতাতে ঝুল হয়ে যাব, পৃথিবীর আলো কম হয়ে যাবে, তখন এসো, তখন এসো। অসাধারণ জায়গা। এই জায়গাটা আমার মনে হয় যে নতুন করে আমি বলবো যে এতদিন শৈলদার সাথে তাতে কি হলো, মানে কথাটা হচ্ছে যে অনেক বছর শৈলদার সাথে থেকেছি, বিভিন্ন রকমভাবে দেখেছি। এই যে বলে সবাই যে ও ভায়োলিন বাজাতো, ও অ্যাসিস্ট করতো, এ করতো। শৈল চৌধুরীর একটি মিউজিক্যাল নোটও তো কেউ অ্যারেঞ্জ করতো, মানে কেউ নোট বসাতো না, ওটা উনি করতেন, আমি স্বরলিপিটা লিখে রাখছি আর কি। ওগুলো সমস্ত জিনিসগুলো রেখে দিতে হয়, মাস্টারের কাজগুলো সমস্ত জিনিসগুলো করে দিতে হয়, মিউজিশিয়ানদের দেওয়া, তাদের এগুলো সমস্ত কিছু নতুন করে। আমি কিন্তু আজকেও নতুন করে, এবং আমাদের মানুষজন যারা দেখছে, আমার তার খুব ইম্পর্ট্যান্ট, আমাদের মানুষজনের কাছে এইরকমভাবে সলিল চৌধুরীর জন্মদিনে আমার মনে হয় নতুন করে আমাদের সবাই, আমরা যারা সলিল চৌধুরীর গান ভালোবাসি, সমস্ত মানুষ যারা আমরা গান ভালোবাসি, প্রথম কথা গান ভালোবাসতে হবে, তারপর একজন বিশেষ মানুষকে আমরা ভালোবাসবো। তো যারা আমরা ভালোবাসি তারা নতুন করে সলিলদাকে আমাদের যেটা কথাটা বলে যে আদরে, শুধুমাত্র তাকে প্রণাম সম্মানে নয়, আদরে ভালোবেসে তাকে শ্রদ্ধা জানানো, ভালোবেসে আদর করে শ্রদ্ধা জানানো, এবং এত নতুন করে বলা, নতুনভাবে দেখা, এটা কিন্তু আমার মনে হয় একটা জিনিস যে তুমি প্রতিদিন তুমি গ্রো করছো, এটা তোমার নিজের কাজে তুমি করছো, এবং এত অন্যান্য সমস্ত কিছুর প্রতি তোমার একদম সেই একেবারে মানে দৃষ্টি একদম এত প্রখর, মানে আমি শ্রবণ প্রখরের কথা বলছি না, আমি গান নিয়ে বলতে গেলে শ্রবণ বলতে হবে তা নয়, যে তোমার দৃষ্টি প্রখর, তোমার এই যে অবজারভেশনসগুলো আজকে যারা দেখছেন এবং আগামীকাল যা রইল, আমার মনে হয় একটা বড় কিছু হয়ে রইল। আসলে সলিল চৌধুরীর উপর কিছুই কোনো কাজ হয়নি, কারোর উপরই হয়নি, যেটা সুমনদা বলছেন। আমার মনে হয় এটাই কথা। আমার একটু বেশি বোধহয় আনুগত্য সলিল চৌধুরীর প্রতি আছে, কেন আমার বারবার করেই মনে হয় যে টিচার এবং একদম পিতৃ ঋণের মতো আর কি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে নতুন করে আমরা আজকের দিনটায় নতুন রকমভাবে সলিলদার গানের এই ভাবনা চিন্তাগুলোকে আমরা দেখলাম। অনেক ধন্যবাদ আমাদের এই সময়টা নেওয়ার জন্য। মিঠো সুরের গান আমার।